ফ্রিল্যান্সার আমার কাছে ওই যুবকরা আমাকে বলল, আমার কাছে আশ্চর্য লাগলো এই ইন্টারনেট কানেকশন যোগাযোগ এত দুর্বল, এটা এত দামি, ওর কোনো ল্যাপটপ নাই, ওর একটা ভালো আইফোন নাই, ওইটার ভিতরে থেকে ও পৃথিবীতে ইলাস্ট্রেশন বিক্রি করছে এবং সেটার একটা ওয়েবসাইটে যে টাকা জমা নিচ্ছে সেখানে টাকা সে সার্ভিস করছে, খুশি হলে পরে তাকে 20% কেটে 80% টাকা দিয়ে দিচ্ছে, আর তার কোনো ক্রেডিট কার্ড নাই এবং বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ম নীতি নাই যে এই ক্ষেত্রে সে কিভাবে টাকা গ্রহণ করবে এবং কিভাবে নেবেন। চিন্তা করে দেখেন কত ধরনের, এই যে আপনারা এতক্ষণ বললেন কত ধরনের। আমার ঠাকুরগাঁয়ের ওই ইন্টারমিডিয়েট পাস ছেলেটা পৃথিবীর সাথে যোগাযোগ করে এই সংগ্রাম করে সামনে এগিয়ে যাচ্ছে, এই জাতিকে আটকাবে কিভাবে? আমি ওইটিকেই সাহস দেখি, ওইখানেই সাহসের জায়গা, আপনারাও বলেছেন ইত্যাদি। আমি আপনাদের সাম্প্রতিককালে আমি রংপুর থেকে রাঙামাটি প্রায় গত 2 মাসে আমি 8টি বড় বড় শহরে নাগরিক আলোচনা করে এসেছি নির্বাচনকে কেন্দ্র করে। আমি সেখান থেকে আপনাদের শুধু দুটো আজকে বলবো আর কি বিষয়ে যে উপলব্ধি নিয়ে এসেছি। প্রথম বিষয় যেটা পরিষ্কারভাবে সবাই বলেছেন যে এবারের নির্বাচনের অন্যতম নতুন উপাদান যদি থাকে বড় পুরনো নির্বাচনের তুলনায়, সেটা হলো, আপনারা মনে করেছেন আমি মবক্রেসি বলবো না, না আমি এটা বলছি না, ওইটা তো আছে। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ওনারা মনে করছেন যে এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যেই বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। এইটা ওনারা খুব জোর দিয়ে বলেছেন। ওনারা কি জন্য বলছেন? ওনারা বলছেন যে এর মাধ্যমে যেই ধরনের সহিংসতা প্রচার করা হয়, এই মাধ্যমে যেভাবে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করা হয় এবং এই ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতা আমাদের যে ব্যক্তি জীবনে, প্রকৃত জীবনে প্রতিফলিত যেভাবে হয়, এইটার নিয়ন্ত্রণ করার মতো কোনো ধরনের উদ্যোগ, সক্ষমতা, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে, মানে ব্যর্থ শব্দটা কঠিন হবে, এখন পর্যন্ত অত্যন্ত নিষ্ক্রিয়ভাবে দেখা যাচ্ছে। একই রকম ভাবে ওনারা বলছেন যে এর মাধ্যমে দেশের ভিতরে নারীদের প্রতি বিভিন্ন ধরনের মতের ভিতরে এবং জীবন ধারণ পদ্ধতির ভিতরে যারা আছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা আছেন, এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিনিধিদের সম্বন্ধে যে মিথ্যা তথ্য, যে অপপ্রচার ইত্যাদি হচ্ছে, তা নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না। এইটা একটা সবচেয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল, এইটাকে আমরা আমাদের জন্য বড় ধরনের সংহারের অস্ত্রে পরিণত করেছি। ওনারা যেটা বলছেন, অপরদিকে ইতিবাচকভাবে যেগুলি হতে পারত সেগুলোর ক্ষেত্রেও নির্বাচন কমিশন সেভাবে কাজ করছে না। আপনার একদিকে প্রার্থীদের সম্পদের বিবরণী আসার কথা, আসছে কিছুটা, কিন্তু একই রকম ভাবে আপনার ভোটার তালিকা, একই রকম ভাবে তারা জানতে চায় ভোট কেন্দ্রটা তার কোথায়, একই রকম ভাবে জানতে চায় কোনো ধরনের সমস্যা হলে কার কাছে যাবে, অভিযোগ দেওয়ার জায়গা কোথায়, এবং আগামী দিনে ভোট গণনার সময় এই ব্যবস্থা কিভাবে কার্যকর হবে সেগুলো সম্বন্ধেও কেউ পরিষ্কার করে বলছে না এইটার ভিতরে। ওনারা সেই জন্য একই রকম ভাবে ভোটের ক্ষেত্রে যে ইতিবাচকভাবে ব্যবহার করার সুযোগ ছিল, ওইটা ওনারা হচ্ছে না। এইটা নিয়ে উদ্বেগ এতদূর পর্যায়ে গেছে যে আমরা যখন জিজ্ঞেস করেছি, দেখুন আপনারা জানেন সম্প্রতিকালে অস্ট্রেলিয়াতে 12 বছরের নিচের বয়সের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। এইটা ডেনমার্কে করতে যাচ্ছে, ফ্লোরিডা সহ আমেরিকার কোনো কোনো দেশে এটা আছে। এটা করতে আপনারা কি পক্ষে? ওখানে অবশ্য সকলে, মানে 16 বছরের নিচে কেউ ছিলেন না, সকলে হ্যাঁ হ্যাঁ করে উত্তর দিয়েছে।
অর্থাৎ এক ধরনের দায়িত্বশীল নিয়ন্ত্রণের ব্যাপারে ওনারা এটা প্রয়োজন মনে করছেন। তখন আমি মনে করিয়ে দিয়েছি যে নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু নেপালের সরকার পড়ে গেছে, সেহেতু ওইটাও মনে রাখতে হবে। তখন আবার সকলে বলেছে না, একটু চিন্তা ভাবনা করে করতে হবে, গণতন্ত্র না থাকলে নিয়ন্ত্রণ করার সুযোগটা আমরা দিতে স্বচ্ছন্দ বোধ করি না। সেহেতু আমি আপনাদের প্রথম যে বিষয়টি বলতে চাইলাম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই নেতিবাচক প্রভাব আমরা এই নির্বাচনের ভিতর দিয়ে দেখছি, এইটার ভিতর দিয়ে একই রকম ভাবে মবকে উস্কানি দিয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা আমরা দেখছি, এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এইটা অবশ্যম্ভাবীভাবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় নাগরিকরা দাবি জানাচ্ছে। আমি দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো আমরা একই সাথে আগামী সরকারের একটা ছিল নির্বাচন সম্বন্ধে প্রত্যাশা, আরেকটা ছিল আগামী সরকার সম্বন্ধে প্রত্যাশাটা কি আছে। আগামী সরকার সম্বন্ধে নির্বাচনী ইস্তেহারে আমরা একটা তৈরি করছি, সেই নির্বাচনী ইস্তেহারের ভিতরে বিভিন্ন দাবি আছে। আপনারা যাই বলেন না কেন, ভালো মন্দ যাই থাকুক, সকলেই মনে করেন যদি ডিজিটাল পদ্ধতির আরো বড় ধরনের সম্প্রসারণ না হয়, তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারবো না। এইটার বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু সমস্যার পরেও মানুষ মনে করে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করার সুযোগ আমাদের আগের চেয়ে বাড়বে। আপনারা জানেন এখন ডেসার বিল আমরা কিভাবে দেই, আপনারা জানেন কিভাবে এখন ওয়াসার বিল দেই ইত্যাদির মাধ্যমে, এমনকি যে সমস্ত উপবৃত্তির বিতরণ কিভাবে হয় ইত্যাদি ইত্যাদির, ওখানেও যে তসরুপ হয় না তা না, কিন্তু আগের চেয়ে এগুলোকে চিহ্নিত করার সুযোগ আমরা বেড়েছে। একই রকম ভাবে আপনারা শুনছেন যে অনেকেই বলছেন এখন যে ফ্যামিলির কার্ড দিবেন, অনেকেই বলছেন যে সামাজিক সুরক্ষার জন্য আরো এটাকে প্রশস্ত করবেন। আমাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের নাগরিকদের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রস্তাব করছি যেগুলি ডিজিটাল পদ্ধতিতে হবে। এগুলোকে একত্রিত করে আমাদের এইবারের যে নাগরিক ইস্তেহারের অন্যতম দাবি, বড় দাবি হলো একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার করতে হবে, অর্থাৎ একটা ন্যাশনাল ডাটা সেন্টার লাগবে। একটা একীভূত জাতীয় তথ্য ভান্ডার যদি না থাকে তাহলে এবং এটার জন্য একটি স্বায়ত্তশাসিত, নজরদারি ভিত্তিক এবং এটার যেটা জবাবদিহি ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এটা কোনো অবস্থাতেই ইলেকশন কমিশনের হাতে থাকতে পারে না। এটা একই রকম ভাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও যেতে পারবে না। আপনাদের মনে আছে কেন ইলেকশন কমিশনের কাছে এটা এসেছিল? ১/১১ সরকার যখন আমাদের জাতীয় পরিচয়পত্রের প্রচলন করে, তখন নির্বাচনকে কেন্দ্র করে, ভোটার লিস্টকে কেন্দ্র করে হয়েছিল। ওই ঐতিহাসিকভাবে ওটা ওখানে রয়ে গেছে। মাঝে যে সরকার পতিত হয়েছে তারা এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যেতে চেয়েছিল, তাদের এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার জন্য। এইটার দুটোই একটা সমাধান না। সমাধান হলো একটি স্বায়ত্তশাসিত, স্বাধীন, স্বচ্ছতার ভিত্তিতে জবাবদিহিমূলক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে আমাদের সব ধরনের তথ্যগুলো আমরা একত্রিত করব। যা না হলে দুটো জিনিস, ওখানে দুই রকমের তথ্য একসাথে আসবে। একটি হলো ব্যক্তিভিত্তিক তথ্য, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র থাকবে, আপনার ৩ নম্বর থাকবে, আপনি ইত্যাদি ইত্যাদি, আপনার যে আয়কর ইত্যাদি সমস্ত বিষয় থাকবে, বিজনেস থাকলে বিআইএন নম্বর থাকবে। আর অপরদিকে আপনার যে সমস্ত সরকারি সেবা নেন সেই সেবাগুলোর তথ্য থাকবে, অর্থাৎ আপনি সামাজিক সুরক্ষার ভিতরে আছেন কিনা, আপনি কোনো ভাতা পান কিনা, আপনার পরিবারে উপবৃত্তি যায় কিনা ইত্যাদি বিষয়গুলো ওইখানে আসবে। এটা কেন দরকার? আমরা ইস্তেহারে অন্যান্য বিষয়গুলোও বলেছি। কি বিষয় বলছি? আমরা বলছি একটি যুব ক্রেডিট কার্ড চালু করেন আপনি। আমরা বলছি এখানে একটা আপনার একই রকম ভাবে নারীদের জন্য আপনার সাশ্রয়ী ভাবে ডে কেয়ার সেন্টার চালু করেন। অনেকে আপনার যেহেতু ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি কার্ডের কথা বলছে, এই সমস্ত তথ্যগুলো একই জায়গাতে আনতে হবে। এরপরে বলার পর একজন আমাকে বলল, আপনি তো এগুলি সবই বললেন, তবে ওই সব তথ্যগুলো একত্রিত হলে পরে বেছে বেছে বিরোধী দলের লোককে চিহ্নিত করে এরা তো জেলে নিয়ে যাবে। আপনি এক জায়গায় সব তথ্য তুলে দিলেন। আমি জিলুরের মনের কথাটা বললাম। তো
এটার হলো যে সামগ্রিক গণতন্ত্র, এইটি ডিজিটালের সাথে আমার গণতন্ত্রের সম্পর্কের কথা আমি স্থাপন করছি এখন, যে সামগ্রিক গণতন্ত্রের ব্যতিরিকে আপনার প্রাতিষ্ঠানিক ওই স্বচ্ছতা জবাবদিহিতা ব্যতিরিকে আমরা এটার পূর্ণ সুযোগ সেইভাবে নিতে পারবো না। এইটাই হলো বিষয়, কিন্তু যেতে আমাদের ওদিকে হবেই, এবং এটার জন্য প্রাথমিক শিক্ষা বলেন, অবকাঠামো বলেন, দক্ষতা বৃদ্ধি বলেন, ইত্যাদি সবগুলোকেই আমাদের একইভাবে নজরের ভিতরে নিয়ে আসতে হবে। আমি শেষ একটা বিষয় বলি, আপনারা যারা আমার কথা জানেন, আমি শুনেছেন, এরপর আমি বলি, আমি 3টার বেশি বিষয় বলতে চাই না। আমার ঠাকুমা বলে গেছেন 3টার বেশি বিষয় বলবো না, 4র্থ বিষয় বাঙালি মনে রাখবে না। ওটা ওনাদের স্মৃতিশক্তি 3টা পর্যন্ত নিতে পারে, এটা একটা এক্সপেরিমেন্টের ব্যাপার। আমার 3য় বিষয়, এই সরকার ডিজিটালের ক্ষেত্রে আমি বড় বড় 4টে উদ্যোগের জায়গা আমি দেখি। তার ভিতরে 2টো আমি আলোচনা করব না, এটা নিয়ে আলোচনা বিতর্ক আছে। একটা হলো স্টারলিংকের প্রবর্তন। এই স্টারলিংকের প্রবর্তন নিঃসন্দেহে এটা একদিকে যেমন আমার পার্বত্য চট্টগ্রামে আমি দেখে এসেছি, সেখানে ব্যবহার হচ্ছে তাদের কিছু কিছু, কিন্তু এটার আর্থিক সক্ষমতা না থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এবং এটাকে দেওয়ার ক্ষেত্রে যে বাণিজ্যিক প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটাও হয়নি। সেহেতু এই স্টারলিং এই বর্তমান সরকারের একটা উদ্যোগের অংশ হিসেবে দেখতে পারেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত আকর্ষণের একটা জায়গা হিসেবে আপনারা দেখতে পারেন। দ্বিতীয়ত, সেটা হলো সাম্প্রতিক যেটা নিয়ে এখন চলছে, সেটা হলো অনিবন্ধিত মোবাইল ফোনগুলোকে আপনি একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা স্বচ্ছতার ভিতরে। এটা নিয়ে বিতর্ক আছে, এবং ওই বিতর্ক এই বর্তমান সরকারের সামগ্রিকতার যে সীমাবদ্ধতা তার একটা অংশ। অর্থাৎ আপনি যথেষ্ট পরিমাণে অংশীজনের সাথে যদি আলাপ আলোচনা ব্যতিরিকে একটা ভালো কাজও করেন, তাহলেই সেটা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং এটা তো এনবিআর এর সংস্কারের ক্ষেত্রে আমরা তখন দেখেছি যে অংশীজনদের সাথে আলোচনা করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি একটা অনির্বাচিত সরকার থাকে, যার নৈতিক ভিত্তিটা সবচেয়ে বড় বিষয়, তার সবচেয়ে বেশি অংশীজনের সাথে খোলামেলাভাবে আলোচনার ভিত্তিতে এখানে যাওয়ার কথা ছিল। আমি স্টারলিং আর এই যে এটাকে কি বলে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন, NEIR, এইটার ব্যাপারে আমি এই মুহূর্তে কথা বলছি না। আমি অন্য 2টোর ব্যাপারে কথা বলছি বর্তমান সরকারের। একটা হলো যে এই সরকারের আমলে এর আগে যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, তারপরে ওটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল, এইটার উপরে একটা নতুন অর্ডিন্যান্স হয়েছে, এবং এই নতুন অর্ডিন্যান্সটাতে কি হয়েছে না হয়েছে উন্মুক্তভাবে কিন্তু সেই আলোচনা কিন্তু হলো না। সেটা সাংবাদিকদের সাথে বলেন, নাগরিকদের বা ব্যবসায়ীদের সাথে বলেন, এইটার ব্যাপারেও কিন্তু স্বচ্ছতার অভাব রয়ে গেছে উপর। এবং একটা বিষয় যেমন ওখানে আসার জন্য বলা হয়েছে, কতখানি ওটা কার্যকর করেছে আমরা জানি না, সেটা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আমাদের টেলিফোনে যে আরিপেতে শোনে, অথবা অন্যান্য যে সমস্ত আমার ব্যক্তিগত বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করে, এইগুলোর ক্ষেত্রে কি ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে এইটা জানার জন্য মানুষের আগ্রহ অনেক বেশি আছে। আমি মনে করি ছাত্র যুব আন্দোলনের ফলাফলের এটাও একটা বড় বিষয়, এটার ভিতরে একটা বিষয় রয়ে গেছে। সেহেতু এই যে আইনটা হয়েছে, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টের যেটা অর্ডিন্যান্স হয়েছে 2025-এর, এইটা আগামী সরকারকে বৈধতা দিতে হবে বা এটাকে আপনার সংস্কার করতে হবে। আমাদের এখন বুঝার বিষয়, যে সমস্ত রাজনীতিবিদরা নির্বাচনে প্রার্থী হচ্ছেন এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সহ, সেটা হলো যে তারা তাদের ইস্তেহারে পরিষ্কারভাবে এই ডিজিটাল সুরক্ষার ব্যাপারে কি কথা বলছেন, এটা আমাদের ভালো করে আদায় করে জেনে নিতে হবে। এইটা খুবই পরিষ্কারভাবে আসতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো সাম্প্রতিককালে বোধহয় ডিসেম্বর মাসেই আপনার সরকারের পক্ষ থেকে মেটার কাছে একটি চিঠি লেখা হয়েছে, এবং সরকার মেটার কাছে যে এই চিঠি লিখেছে, দেরিতে হলেও এটি একটি সঠিক পদক্ষেপ। কারণ এই চিঠির মাধ্যমে ওনারা রাজনৈতিক সহিংসতা, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় সহিংসতা বা তার হিংসা প্রচার, নারীর প্রতি যে সমস্ত অসৌজন্যমূলক আচরণ, এইগুলোকে পরিবীক্ষণে নিয়ে আসার কথা ওনারা বলছেন। এটা
কার্যকরভাবে জোরদার করা উচিত বলে আমরা নির্বাচনকে সামনে রেখে মনে করি। মেটার কাছে চিঠিটা লেখা সঠিক হয়েছে, কিন্তু মেটার কোনো অফিস বাংলাদেশে নাই, এবং সেই মেটার যে পড়ে তারা সেটা বাংলাও ভালো করে পড়তে পারে না। ইংরেজিতে যে শব্দগুলো তুলে নিয়ে ওনারা ব্যবস্থা গ্রহণ করেন, বাংলায় সেটা সেইভাবে হয় না। কিন্তু এই কাজটা বড়ভাবে করতে হবে। ওই যে প্রথম কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে সেই যে আপনার এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একই রকম ভাবে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ধরনের নৈরাজ্যমূলক, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিভাজন সৃষ্টিকারী একটি উপাদান হতে পারে। সেইটা নিয়ন্ত্রণ করা আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় উপাদান হিসেবে এখন সামনে এসেছে। আমি এই সরকারের, এই নির্বাচন কমিশনের, এই আইন প্রয়োগকারী সংস্থাদের পক্ষ থেকে এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখি না, কার্যকর পদক্ষেপ দেখি না। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে যে ছোটখাটো পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোকেও সুফল ফলপ্রসূ করার ক্ষেত্রেও তাদের দিক থেকে আমি কোনো উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখছি না। আমাদের নাগরিকদের পক্ষ থেকে, ভোটারদের পক্ষ থেকে এই কথাগুলো আরো জোরদারভাবে সরকারের কাছে যেমন নিতে হবে, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করতে চান তাদের কাছেও এই দাবিটা জোরদারভাবে নিতে হবে। যদি এটা নিয়ে ওনারা কার্যকরভাবে না করেন, আরেকটা বক্তব্য আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, শেষ বিচারে যুবকরা যখন এসছেন, আমরা প্রায় 15টা বিশ্ববিদ্যালয়ে আমি গেছি এর ভিতরে আলোচনা করার জন্য। ওরা বলছে যে এত সাহস পাও কিভাবে? বলছে স্যার, আমাদের কথা, নাগরিকদের কথা যদি না রাখে তাহলে তো কি হয় সেটা তো দেখেছেন। আমি যে কি হয়? বলে দেশ থেকে পালাতে হয়। ওই ভরসাতে এখন সংস্কারের কথা আমরা বলছি, এবং এই সংস্কার শব্দটি আরেকবার ফিরে এসেছে। আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা এটা সহযোগী হবেন এই প্রত্যাশা করি। জিল্লুর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে